অতীত ভারতের বৈদিক যুগের ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক ও সামাজিক অবস্থা সম্পর্কে জানবো। কেননা আমরা ধারাবাহিকভাবে অ্যান্সার ইন্ডিয়া বা অতীত ভারত সম্পর্কে আলোচনা করছি। সেই ধারাবাহিকতা এর আগের পর্বে আমরা দেখেছিলাম কি যে আমরা বৈদিক সভ্যতা সম্পর্কে জেনেছিলাম, সেখানে আর্য সমস্যা বলতে কি বুঝি। আজকে আমরা সেই বৈদিক যুগ বা আর্য যুগের বিশেষ করে ঋগ্বৈদিক যুগের সময়ে রাজনৈতিক ও সামাজিক অবস্থা কি রূপ ছিল সে সম্পর্কে জানবো। আমরা আর্যদের সম্পর্কে অনেকটা জেনেছি এর আগের ক্লাসে, এবং আর্যদের সময়ে প্রধান গ্রন্থ হচ্ছে কি বেদ। বেদ কয় প্রকার? 4 প্রকার। এর মধ্যে সবচেয়ে প্রাচীন বেদ হচ্ছে কোনটা? ঋগ্বেদ, যেটা ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি লাভ করেছে 2000 সালে, যে বিশ্বের সবচেয়ে ঐতিহ্যশালী গ্রন্থ বা বিশ্বের সবচেয়ে প্রাচীনতম গ্রন্থ। কেন? ঋগ্বেদ হচ্ছে বিশ্বের সবচেয়ে প্রাচীন, এবং আর্যদের ক্ষেত্রেও যদি দেখা যায় সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন। তাই বৈদিক যুগটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। টোটাল বৈদিক যুগটাকে ক ভাগে ভাগ করা হচ্ছে? বৈদিক যুগকে 2 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ঋগ্বৈদিক যুগ, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। তো যেহেতু ঋগ্বৈদিক যুগটা আগে, তাই আমরা এই ঋগ্বৈদিক যুগের সময়ের রাজনৈতিক ও সামাজিক অবস্থানে আলোচনা করব। ঋগ্বৈদিক যুগের সময়ে সম্পূর্ণ রাষ্ট্র বলতে কোন একটা সাম্রাজ্য বা কোন একটা ভৌগোলিক রাষ্ট্রকে বোঝাতো না। তখন উপজাতি কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত ছিল। সমগ্র আর্যরা অনেকগুলি উপজাতিতে বিভক্ত ছিল। যেমন যদি আমরা দেখি তাহলে ভরত, কুরু, সঞ্জয়, অনু ইত্যাদি নানা উপজাতি আমরা পরিলক্ষিত করি ঋগ্বৈদিক যুগের সময়। সম্পূর্ণ রাষ্ট্র বলতে বর্তমানে যেভাবে আমরা ভারতবর্ষ বলে একটা দেশকে বুঝি, ঋগ্বৈদিক যুগে কিন্তু সম্পূর্ণ রাষ্ট্র বলতে কোন একটা দেশকে বা কোন একটা স্টেটকে বোঝাতো না। তখন উপজাতি কেন্দ্রিক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রচলিত ছিল। তো ওই সময়ে রাজনৈতিক অবস্থা কিরূপ ছিল? ওই সময়ে পরিবার, যেমন আমাদের বর্তমান সময়ের যে পরিবার, যারা রক্তের সঙ্গে সম্পর্কযুক্ত, একটা ঘরের যে প্রধান অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তি, ঘরের যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন পরিবারের প্রধান। এটা হচ্ছে রাষ্ট্রের বা ঋগ্বৈদিক যুগের যে রাজনৈতিক যে অবস্থা, সেই রাজনৈতিক অবস্থার যে কাঠামো, তার সর্বনিম্ন কাঠামো হচ্ছে একটা গৃহ। সেই ঘর বা গৃহের প্রধানকে কুলপা বা কুলপতি, অর্থাৎ যিনি পরিবারের প্রধান। ঠিক তেমনি অনেকগুলা ঘর যুক্ত হয়ে কি হতো? অনেকগুলা ঘর যুক্ত হয়ে একটা গোষ্ঠী গঠিত হতো বা গ্রাম তৈরি হতো। যেভাবে আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থাটাকে পরিলক্ষিত করি, যে অনেকগুলা ঘর নিয়ে একটা গ্রাম, অনেকগুলা গ্রাম নিয়ে কি হতো? 20 গঠিত হতো। অনেকগুলা গ্রামকে যুক্ত করে কি গঠিত হতো? মানে অনেকগুলা গ্রাম নিয়ে গঠিত হতো কি 20। পরিবারের প্রধান হচ্ছেন কে? কুলপা বা কুলপতি। গ্রাম অনেকগুলা পরিবার নিয়ে একটা গ্রাম গঠিত হতো। এই গ্রামের প্রধানকে গ্রামণী, যিনি ছিলেন গ্রামের প্রধান। অনেকগুলা গ্রাম নিয়ে গঠিত হতো 20। এই 20-এর প্রধানকে বিশ্বপতি। ঠিক অনুরূপ ভাবে অনেকগুলা 20 নিয়ে গঠিত হতো কি? অনেকগুলা 20 নিয়ে গঠিত হতো একটা উপজাতিক রাষ্ট্র। সম্পূর্ণ রাষ্ট্র তখন কিন্তু গঠিত হয়নি। যদিও রাষ্ট্র গঠন সম্পর্কে আমরা বলে থাকি যে রাষ্ট্রের গঠন যদি কিভাবে হয়েছে সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমরা এর কোনো সদুত্তর পাই না। রাষ্ট্রের গঠন সম্পর্কে আমরা পরবর্তীকালে একটি আলাদা ভিডিও আপলোড করব। অবশ্যই করব। কিন্তু আজকে যেহেতু আমরা ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক অবস্থা সম্পর্কে পড়ছি, তাই ওইটার উপর বেশি করে গুরুত্ব দিব। দেখো, রাষ্ট্রের সর্বনিম্ন স্তর ঋগ্বৈদিক যুগে ছিল কি? পরিবার। পরিবারের প্রধানকে কুলপা বা কুলপতি। অনেকগুলি পরিবার নিয়ে গঠিত হতো কি? গ্রাম। গ্রামের প্রধানকে কি বলা হতো? গ্রামীণ বা গ্রামণী। অনেকগুলা গ্রাম নিয়ে গঠিত হতো কি? 20। 20-এর প্রধানকে কি বলা হতো? বিশ্বপতি। অনেকগুলা 20 নিয়ে গঠিত হতো জন। এবারে এইরূপ অনেকগুলা জন নিয়ে গঠিত হতো কি? একটা উপজাতিক রাষ্ট্র। ঋগ্বৈদিক যুগে আমরা 10 রাজার যুদ্ধের কথা শুনেছি। ঋগ্বেদে
সবচেয়ে মজার কথা কি জানো, আর্যরা যখন ভারতবর্ষে প্রবেশ করে তখন ক্ষত্রিয় শব্দের কোনো ব্যবহার ছিল না। তখন ক্ষত্রিয় শব্দের বদলে যে শব্দটি বেশি করে ব্যবহার করা হতো সেটা হচ্ছে কি রাজন্য, অর্থাৎ শাসক। ঋগ্বেদে রাজন্য শব্দের ব্যবহার রয়েছে, কিন্তু ক্ষত্রিয় শব্দের কোনরূপ ব্যবহার আমরা পরিলক্ষিত করি না। অর্থাৎ ক্ষত্রিয় শব্দের কোনো ব্যবহার ছিল না, ব্যবহার ছিল কি রাজন্য। আর আর্যরা যখন ভারতবর্ষে আগমন করে ওই সময় থেকে কিন্তু আর্য সমাজে বর্ণভেদ প্রথা আমরা পরিলক্ষিত করে থাকি। সে যাই হোক, তো যেহেতু ক্ষত্রিয় শব্দের ব্যবহার ছিল না, ছিল কি রাজন্য শব্দের ব্যবহার। ঋগ্বেদে ভরত গোষ্ঠীর একজন শাসক ছিলেন, ভরত গোষ্ঠীর শাসক, তার নাম কি, নাম হচ্ছে সুদাস। এই সুদাস হচ্ছেন দেবদাসের ছেলে। ভরত গোষ্ঠীর শাসক দেবদাসের পুত্র সুদাস, তার পুরোহিত বা প্রধান পরামর্শদাতা বা মন্ত্রী কে ছিলেন, বিশ্বামিত্র। বিশ্বামিত্র, দেখো আমরা জানি যে বিশ্বামিত্র একজন মুনি ছিলেন এবং তিনি সুলভ কোপা। বিশ্বামিত্র এবং দুর্বাসা এই সমস্ত মুনিরা হচ্ছেন খুব সুলভ কোপা, অর্থাৎ সহজেই রেগে যেতে পারতেন। তো যে কোনো কারণেই হোক বিশ্বামিত্রের উপর ক্রুদ্ধ হয়েছিলেন কে, রাজা সুদাস। তিনি কি করলেন, বিশ্বামিত্রকে বাদ দিয়ে বশিষ্ঠকে তার প্রধান পুরোহিত বা পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন। বশিষ্ঠ, যখন বশিষ্ঠকে তিনি তার প্রধান পুরোহিত হিসেবে নিয়োগ করলেন বা পরামর্শদাতা হিসেবে নিয়োগ করলেন, তখন বিশ্বামিত্র কি করলেন, ভরত গোষ্ঠীর যে ভরত গোষ্ঠী বা ব্যতি রেখে ঋগ বৈদিক সমাজে অন্যান্য যে উপজাতিক গোষ্ঠীগুলি ছিল সমগ্র গোষ্ঠীগুলোকে একত্রিত করলেন, অর্থাৎ 10টা উপজাতিক গোষ্ঠীকে একত্রিত করলেন। কি করলেন, ভরত গোষ্ঠীর শাসক রাজা সুদাসকে আক্রমণ করলেন। কিন্তু শেষ পর্যন্ত আমরা পরিলক্ষিত করি কি, যে রাজা সুদাস বিশ্বামিত্রের অনুগত যে গোষ্ঠী অর্থাৎ 10 রাজার জোটকে, 10 রাজার জোট বলা হয়ে থাকে, 10 রাজার জোটকে পরাজিত করতে সক্ষম হন, যা ঋগ্বৈদিক যুগের ইতিহাসে 10 রাজার যুদ্ধ নামে পরিচিত। কিন্তু ওইখানে ওই যুদ্ধের ক্ষেত্রে কোনো ক্ষত্রিয় শব্দের ব্যবহার হয়নি, ব্যবহার হয়েছে কি রাজন্য শব্দটা। অর্থাৎ উপজাতিক ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা তার সর্বোচ্চ প্রধান কে ছিলেন, রাজন্য, এবং তার প্রধান পরামর্শদাতা কে ছিলেন, যে কোনো একজন মহৎ ঋষি বা পুরোহিত বা মুনি। দেখো প্রথমে ছিলেন বিশ্বামিত্র, পরবর্তীকালে এলেন কে বশিষ্ঠ। অর্থাৎ আমরা সহজেই বুঝতে পারছি যে মুনি ঋষিরাই মূলত রাজাকে প্রধানত পরামর্শ প্রদান করতেন, যে সমাজ বা রাষ্ট্রকে কিভাবে পরিচালিত করতে হবে, নিয়ম কানুন গুলো তারাই তৈরি করতেন। সবচেয়ে মজার কথা হচ্ছে ঋগ্বৈদিক যুগেও সামাজিক ক্ষেত্রে যদি আমরা পরিলক্ষিত করি, প্রথম থেকেই 3টি বর্ণের কথা আমরা উল্লেখ করে থাকি। রাজন্য অর্থাৎ যোদ্ধা বা যাদেরকে আমরা পরবর্তীকালে ক্ষত্রিয়, পরবর্তী বৈদিক যুগে ক্ষত্রিয় হিসেবে জানবো। এরপর হচ্ছে ব্রাহ্মণ, আর একটা হচ্ছে বৈশ্য বা সাধারণ আর্য। কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা দেখি কি, যে রাজন্য, ব্রাহ্মণ এবং বৈশ্য এই তিনটে শ্রেণীর নিম্ন স্তরের একটা শ্রেণী গঠিত হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে কি শূদ্র। এই 4টি যে বর্ণপ্রথা, যেটাকে একত্রে বলা হচ্ছে কি চতুর্বর্ণ প্রথা। চতুর্বর্ণ প্রথা, এই 4টি বর্ণের উৎপত্তির রহস্য সম্পূর্ণ আলাদা। বলা হয়ে থাকে কি, যে সৃষ্টিকর্তা বা প্রজাপিতা ব্রহ্মা, ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে কারা, রাজন্য বা ক্ষত্রিয়রা। এরা বেরিয়েছে কোথা থেকে, বা এদের উৎপত্তি হয়েছে কোথা থেকে, প্রজাপিতা বা সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে। বাহু যুগল অর্থাৎ পেশি শক্তির আস্ফালন যাদের রয়েছে, না একটু ভুল হলো, ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে কারা, ব্রাহ্মণ। প্রজাপিতা বা সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছে কারা, ব্রাহ্মণরা। কেন, ব্রাহ্মণরা রাষ্ট্রের নিয়মাবলী তৈরি করত। বাহু যুগল থেকে অর্থাৎ পেশি শক্তির আস্ফালন দেখাই কারা, ক্ষত্রিয়রা বা রাজারা। সেই বাহু যুগল থেকে বেরিয়েছে কারা, ক্ষত্রিয়রা, প্রজাপিতার বাহু যুগল থেকে। জানু যুগল অর্থাৎ ব্যবসায়িক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা,
তারা হচ্ছে কারা? বৈশ্যরা। এরা কোথা থেকে বেরিয়েছে বা উৎপত্তি লাভ করেছে? প্রজাপিতা ব্রহ্মার জানু যুগল থেকে। আর পদ যুগল থেকে বেরিয়েছে কারা? শূদ্ররা। উপরে তিনটা শ্রেণী বৈদিক চর্চা বা বেদ চর্চা করতে পারত, কিন্তু শূদ্ররা কোনরূপ শিক্ষা লাভ করতে পারত না। এদের কাজ কি ছিল? এদের কাজ ছিল উপরের তিনটে শ্রেণীকে, উপরের যে তিনটে শ্রেণী অর্থাৎ ক্ষত্রিয়, ব্রাহ্মণ এবং বৈশ্য, এদের সেবা শুশ্রূষা করা। তো বুঝতে পারলে তাহলে চতুর্বর্ণ প্রথাটা কি বা চতুর্বর্ণের উৎপত্তি কিভাবে হয়েছে। এটা চতুর্বর্ণ প্রথাটা কিন্তু অনেক সময় পরীক্ষায় এসে থাকে যে চতুর্বর্ণ প্রথা বলতে কি বোঝো। চতুরাশ্রম প্রথাটা সম্পূর্ণ আলাদা এবং চতুর্বর্ণ প্রথাটা সম্পূর্ণ আলাদা। চতুরাশ্রম প্রথার কথা ঋগ বৈদিক যুগে প্রচলিত ছিল না। চতুরাশ্রম প্রথাটা কি? যে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তারপর তাকে শিক্ষার জন্য গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হচ্ছে। গুরুগৃহে থেকে যে শিক্ষা লাভ ওটা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, যেটা হচ্ছে চতুরাশ্রমের 4টি আশ্রমের প্রথম আশ্রম। যদি আমরা চতুরাশ্রম প্রথার কথা বলি আর কি, চতুরাশ্রম এর প্রথম ধাপে কি রয়েছে? ব্রহ্মচর্য। যেখানে আমরা দেখতে পাই যে একটা শিশু গুরুগৃহে থেকে শিক্ষা লাভ করছে। দ্বিতীয়টা কি? গার্হস্থ। শিক্ষা লাভের পর ঘরে এসে ঘর কন্যার কাজ করা অর্থাৎ সংসার জীবন যাপন করা, যেটাকে বলা হচ্ছে গার্হস্থ। এরপরে হচ্ছে কি? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ। যেখানে আমরা কি পরিলক্ষিত করি? যেখানে আমরা পরিলক্ষিত করি যে সংসারে থেকে ঈশ্বর সাধনায় নিমগ্ন হওয়া। তাহলে দেখো, গুরুগৃহে থেকে শিক্ষা লাভ ব্রহ্মচর্য আশ্রম, গুরুগৃহে শিক্ষা লাভের পর পরিবারে এসে সংসার ধর্ম পালন করা, যেটাকে বলা হচ্ছে গার্হস্থ আশ্রম। সংসারে থেকে ঈশ্বর সাধনায় নিমগ্ন হওয়া, যেটাকে বলা হচ্ছে বানপ্রস্থ আশ্রম। এবং সর্বশেষ হচ্ছে কি? 4 নম্বর হচ্ছে সন্ন্যাস, অর্থাৎ সম্পূর্ণভাবে সংসার পরিত্যাগ করে কোন একটা নির্জন জায়গায় গিয়ে সম্পূর্ণভাবে ঈশ্বরের সাধনায় নিমগ্ন হওয়া, যেটাকে বলা হচ্ছে সন্ন্যাস। আর এই টোটাল ব্যবস্থাটাই হচ্ছে চতুরাশ্রম প্রথা, সেটি সম্পূর্ণ আলাদা। আর চতুর্বর্ণ প্রথা হচ্ছে কি? বর্ণভেদ প্রথা, জাতি অর্থে যেটাকে ব্যবহার করা হতো। কিন্তু ঋগ বৈদিক যুগে বর্ণ প্রথাটা জাতীয় অর্থে ব্যবহার করা হতো না। ওই সময় ঋগ বৈদিক যুগের সমাজে কি করা হতো? সমাজকে দুটা ভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে আর্য আর একটা হচ্ছে অনার্য। আর্য অনার্য কিভাবে চিহ্নিত করা হতো? যারা গৈরিক বা গোরা অর্থাৎ ফর্সা, তাদেরকে বলা হতো আর্য, যারা দীর্ঘদেহী। আর যারা কালো রঙের ছিল তাদেরকে বলা হতো কি? অনার্য। ঋগ বৈদিক যুগে কিন্তু দাস প্রথা উল্লেখ ছিল বলে অধ্যাপক ডিডি গোস্বামী মনে করেন, অর্থাৎ দামোদর গোস্বামী কেন মনে করছেন? তিনি এই ভরত গোষ্ঠীর শাসকদের নামের শেষে যে দাস, দেবদাস, সুদাস, এই যে দাস শব্দটা ব্যবহার রয়েছে, সেই অর্থে তিনি মনে করেন কি, বা তার কি মনে হয়েছে যে দাস প্রথার প্রচলন ছিল। কিন্তু এই দাস প্রথার বহুল প্রচলন আমরা পরিলক্ষিত করছি পরবর্তী বৈদিক যুগে। আর ঋগ বৈদিক যুগে কিন্তু দাস প্রথার তেমন বহুল প্রচলন আমরা পরিলক্ষিত করি না। এছাড়া যদি সমাজের ক্ষেত্রে আমরা প্রবেশ করি, সেখানে আমরা কি দেখতে পাবো? চতুর্বর্ণ চতুরাশ্রম প্রথা ব্যতি রেখেও সমাজে আমরা নারীদের বেদ চর্চা করতে পরিলক্ষিত করে থাকি, অর্থাৎ নারী স্বাধীনতা ব্যাপারটুকু ছিল, নারী স্বাধীনতার ব্যাপার। নারীরাও বেদ চর্চা করতে পারতেন। ওই সময় কিছু বিদুষী নারীর কথা আমরা জানি, অপালা, বিশ্ববারা, গার্গী, মৈত্রী, লোপামুদ্রা, এই সমস্ত বিদুষী নারী যারা কি করতেন? বেদ চর্চা করতে পারতেন। ওই সময় যারা বেদ চর্চা করতো যে সমস্ত নারীরা, তাদেরকে দুভাগে ভাগ করা হতো। একটা হচ্ছে কি? সদ্যোদ্দাহা, আর একটা হচ্ছে ব্রহ্মবাদিনী। এই সদ্যোদ্দাহা এবং ব্রহ্মবাদিনীটা কি? সদ্যোদ্দাহা হচ্ছে যারা বিবাহের আগে পর্যন্ত বেদ চর্চা করত, তাদেরকে বলা হচ্ছে সদ্যোদ্দাহা। আর যে সমস্ত নারীরা চিরকাল কুমারী থেকে বেদ চর্চা করত, তাদেরকে বলা হতো কি? ব্রহ্মবাদিনী। তো নারী স্বাধীনতার ব্যাপারটুকু ছিল। ওই সময় বহু বিবাহ প্রথা প্রচলিত ছিল, পুরুষরাও বহু বিবাহ করত, এমনকি নারীরাও বহু বিবাহ করত। এছাড়া আমরা কিন্তু দেখে থাকি যে যেটা ভারতবর্ষে পরবর্তীকালে আমরা সতীদাহ প্রথার সঙ্গে অনেকেই
সতীদাহ প্রথা সম্পর্কে আমরা অনেকেই জানি। সতীদাহ প্রথা কিন্তু ঋগ্বৈদিক যুগে প্রচলিত ছিল না। উপরন্তু আমরা আরো কি পরিলক্ষিত করতাম, যদি কোনো ভাইয়ের যে কোনো কারণে ধরো মৃত্যু ঘটেছে, তার যদি সন্তান না হয়ে থাকে তার স্ত্রীর, তাহলে তার অপর ভাই চাইলে তার বৌদি বা তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে পারত। এছাড়া আর্যরা খাবারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে সম্পূর্ণ ঘি, দুধ, ঘিত বা শাকসবজি এই সমস্ত খাবার খেত। মাছ মাংসের ব্যবহারও ছিল এবং তার মাংস হিসেবে বিশেষ করে ঘোড়ার মাংস খেত বা ছাগলের মাংস খেত, কিন্তু কোনো গাভীর মাংসের কথা উল্লেখ করা হয়নি। বিশেষ করে দুগ্ধবতী গাভীকে হত্যা ঋগ্বেদে মহাপাপ বলে উল্লেখ করা হয়েছে। বা উত্তেজক পানীয় হিসেবে বৈদিক সমাজে আমরা কি দেখতাম, যে সোমরস নামক এক প্রকারের রস ব্যবহার করা হতো। জুয়া খেলার প্রচলন ছিল, যেটাকে যদিও ঋগ্বৈদিক সমাজে খুব একটা ভালো চোখে দেখা হতো না। বা নারীরা দু ধরনের পোশাক ব্যবহার করত, মিহি দুকুল বলে বিভিন্ন পোশাকের প্রচলন ছিল। নারীরা কি করত, খোপায় অর্থাৎ তাদের যে কবরী বা খোপায় বিভিন্ন প্রকারের খোপা তারা তৈরি করত। তারা বিভিন্ন গন্ধযুক্ত ফুল ব্যবহার করত, তারা কবরীকে নানা ছাঁচে মারত। এইভাবে আমরা দেখে থাকি যে বৈদিক যুগের সামাজিক অবস্থা, ঋগ্বৈদিক যুগের সামাজিক অবস্থা মোটামুটি ভাবে নারী স্বাধীনতার বিষয়টুকু যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচিত হয়েছিল। আচ্ছা, এছাড়া আমরা ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক ও সামাজিক অবস্থা দ্বিতীয় পর্ব নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আজকে এই পর্যন্ত। আমরা পরের দিন খুব শীঘ্রই ঋগ্বৈদিক যুগের রাজনৈতিক এবং সামাজিক অবস্থা নিয়ে দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সবাই